I'm sorry, मैं भूल गया। मतलब कि जो हम तुमको बोलेंगे वो ही तुम करोगे। 21,11,110। আমাদের এখানে আঞ্চলিক একটা প্রবাদ রয়েছে যে স্যাকরার টুকটাক কামারের একঘা। সত্যি বলতে কেমন লাগলো ছবিটা সেটা বলতে পারছি না, বাট কি দেখলাম আর পরিচালক কি দেখাতে চাইলেন সেটা নিয়েই কনফিউজড। ভেবেছিলাম স্মোকিং নিয়ে এরকম একটা মুভি কেমনই বা হবে, আর কিন্তু মুভির কাহিনী আমার ধারণাটা সম্পূর্ণ পাল্টে দিল। অন্যরকম একটা ফ্লেভার পেলাম এই মুভিতে। এই মুভিটা প্রতিটা পদে আমাদের মাইন্ড নিয়ে খেলবে। প্রতিটি মুহূর্তে মনে হবে যে এরপর কি হতে চলেছে। পরের অংশ না দেখে আমরা এই মুভিটা ছাড়তেই পারবো না। তোমরা ভাবতে পারো যে মুভিটা বানাতে অনুরাগ হয়তো কোনো ভুল করেছে, বা ভাবতেই পারো যে সে মুভি বানাতেই পারে না, কিন্তু সে কতটা বুদ্ধি দিয়ে এই মুভিটা বানিয়েছে সেটা শুধুমাত্র সেই জানে। তোমাদের মধ্যেই অনেকে হয়তো মালহল্যান্ড ড্রাইভ বলে ওই ছবিটা দেখেছো। এটাও অনেকটা ওরকমই একটা ছবি। প্রথমেই জানিয়ে দিই যে এই মুভিতে কোথাও কোনো অ্যাকশন নেই, কোনো ড্রামা নেই, কোনো রোম্যান্স নেই। এইসব দেখার চিন্তা মাথা থেকে সম্পূর্ণ ঝেড়ে ফেলে এই এক্সপ্লেনেশনটা তোমরা দেখো। অনেকেই হয়তো জনরা হিসাবে সাররিয়ালিস্টিক দেখে নাক সিটকাবে। দুটো কারণ আছে। এক, খুব একটা প্রচলিত জনরা না এইটা। দুই, ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে মাত্র একটাই সাররিয়ালিস্টিক ছবি এইটা। যারা এই সাররিয়ালিস্টিক বিষয়টা বোঝো না তারা গুগলে সার্চ দিয়েও দেখতে পারো। সময়ের থেকে অনেকটা এগিয়ে এই মুভি, আর আমার মতে এটা ইন্ডিয়ান সিনেমার ইতিহাসের সেরা ক্রিয়েশনগুলোর মধ্যে একটা। আর এরকমই একটা পিওর মাস্টারপিস সাইকোলজিক্যাল থ্রিলার মুভি নিয়ে আজকের ভিডিওতে এক্সপ্লেন করছি নো স্মোকিং। তো মুভির শুরু হয় তো এই ছবির মেন লিড ক্যারেক্টার কে ওরফে জন নিজেকে একটা রাশিয়ার আননোন বরফাঞ্চল এলাকাতে পায়। এই সময় ওর বউ অঞ্জলি ওকে কল করে। বন্ধুরা, এই অঞ্জলির রোলটা প্লে করেছে আয়শা টাকিয়া। অঞ্জলি ওকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় আছো, বাট কে সত্যিই জানতো না যে ও অ্যাকচুয়ালি কোন জায়গায় রয়েছে। ওর ওই রুমটায় শুধুমাত্রই একটা বড় কাঁচের জানলা ছিল, যেটা দিয়ে ও দূরের দেখতে পাচ্ছিল যে কিছু রাশিয়ান সোলজার্স ওর ওই রুমটার দিকেই আসছে। এই সময় ও স্মোকিং করতে চাইছিল, বাট ওর ওই রুমটায় না কোনো সিগারেট ছিল বা কিছু। তো ও কি করে, ও পাশের একটা রুমে গিয়ে ডোরবেল বাজায়। বাট এখানকার ডোরবেল তো বাজে না, বরং সাইরেন বাজতে শুরু হয়। এই সময় ভেতর থেকে একজন লোক ওই দরজাটার সামনে আসে। কে ওই লোকটির থেকে একটি সিগারেট চায়, বাট ওই লোকটা ওকে সিগারেট দেয় না। কে 2-3 বার চাওয়ায় ওরা ওর ওপর ফায়ারিং করতে শুরু করে দেয়। কে ওখান থেকে আবারও নিজের ওই রুমটায় চলে আসে। ও ওই রুমের কিছুটা দূরে একটা বাথটাব বরফের মধ্যে রাখা দেখতে পায়। তো কে কি করে, ওখানকার ওই কাঁচের জানলাটা ভেঙে ওই বরফের মধ্যে দিয়ে ছুটে ছুটে কোনো রকমে ওই বাথটাবটা পর্যন্ত পৌঁছয়। আসলে এই বাথটাবের কাছে এই সিগারেটের বক্সটা রাখা ছিল, আর ও সেটা দেখতে পেয়েছিল। তো যাই হোক, কে এখানে একটা সিগারেট মুখে নেয়, আর এই সময় আমরা দেখি একজন রাশিয়ান সোলজার ওকে শ্যুট করে দেয়। আচমকাই আমরা এরপর কে কে দেখি যে নিজের বাড়ির বাথরুমের বাথটাব থেকেই উঠছে। কে আসলেই একজন অনেক বড় বিজনেসম্যান আর একজন চেন স্মোকারও। স্বভাব আর নিজের কাজ নিয়ে ও অনেকটা কনফিডেন্ট হলেও চরিত্রের দিক থেকে ও অনেকটাই অহংকারী। ওর বউ, বন্ধুরা, ওর পরিবারের লোকেরা ওর থেকে এই স্মোকিংটা ছাড়ানোর অনেক চেষ্টা করছে, বাট কিছুই লাভ হয় না। ওর এরকম আচরণের জন্য অঞ্জলিও ঠিক করেছে যে ওকে ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকবে। এই দিন ওর বাড়িতে ওর কিছু বন্ধু আর পরিবারের কিছু লোকের আসার কথা আছে। ওরা আসার পর কে নিজের এক বন্ধুর সাথে নিজের স্বপ্ন নিয়ে কিছু আলোচনা করছিল, যেখানে ওর বন্ধুটা বলে যে তুমি এই স্মোকিংয়ে এতটাই অ্যাডিক্ট হয়ে পড়েছো যে তুমি এখন চিন্তায় পড়ে যাচ্ছ যে যদি কখনো তুমি সিগারেট না পাও তাহলে কি হবে। এর চেয়ে বেটার হবে যে এরপর যখন আবারও তোমার এরকম কোনো স্বপ্ন আসবে তাহলে তুমি ওই বাথটাবটায় ঝাঁপ দিও, বরং ভালো কোনো রাস্তা তুমি পেয়ে যাবে। এরপর ওরা সব বন্ধুরা মিলে একটা রেস্টুরেন্টে যায়। স্মোকিং করতে কে যখন বাইরে বেরোয় তখন ওর সাথে ওর পুরনো বন্ধু আব্বাসের দেখা হয়। আসলে এরা দুজন একসাথেই ছোটবেলা থেকে স্মোকিং করতে শুরু করেছিল, বাট আব্বাস এখন কোনো কারণে এইসব করা ছেড়ে দিয়েছে। আমরা এখানে দেখতে পাই যে এই আব্বাস একটা হাতে গ্লাভস পরে আছে, আরও কেন এই গ্লাভসটা পরে আছে এটাও আমরা একটু পরই জানতে পারবো। তো যাই হোক, আব্বাস যে স্মোকিং করা ছেড়ে দিয়েছে এটা শুনে কে একটু চমকে ওঠে। ওকে জোর করে স্মোকিং করানোর চেষ্টা করে, বাট আব্বাস এখানে খচে যায়।
আর ওকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ও ভিতরে ওই রেস্টুরেন্টে চলে যায়। ভিতর থেকে অঞ্জলি এই সব কিছুই লক্ষ্য করছিল। আব্বাস ভিতরে গেলে অঞ্জলি ওকে ডেকে পার্সোনালি জিজ্ঞাসাবাদ করে যে ও কিভাবে এই স্মোকিং করাটা ছাড়লো। তো আব্বাস ওকে একটা রিহ্যাবিলিটেশন অর্থাৎ একটা প্রয়োগশালার কার্ড দেয়, যেটার মধ্যে লেখা ছিল কলকাতা কার্পেট। বন্ধুরা, এই রিহ্যাবিলিটেশন হচ্ছে যেখানে এইসব নেশা করা, যেমন স্মোকিং করা বা মদ খাওয়া, এই সবগুলো থেকে ছাড়ানো হয়। এরকমই একটা ঠিকানা হচ্ছে এই কলকাতা কার্পেট। কে এর পর হসপিটালে ওর ভাইয়ের সাথে দেখা করতে গেছে। কে এর ভাই যে হসপিটালে ভর্তি কারণ ওর একটা লাঞ্চ খারাপ হয়ে গেছে। কোথাও না কোথাও এই কারণে কেও দায়ী, কারণ ও বড় মাপের একজন চেন স্মোকার। হসপিটালেই কে এর সাথে ওর আরও একজন বন্ধুর দেখা হয়, যে ওকে বলে যে তুমি এসব স্মোকিং করা ছেড়ে দাও, কারণ এগুলো খুবই শরীরের পক্ষে ক্ষতিকারক। ও ওকে ওই কলকাতা কার্পেটের প্রয়োগশালারই কার্ডটা দেয় আর বলে যে যদি তুমি বলো যে তুমি এখানে যাবে, তাহলে আমি তোমার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি। এদিকে অঞ্জলিও এখন কে এর ঘর ছেড়ে চলে এসেছে। ও আবারও আব্বাসের সাথে একটা রেস্টুরেন্টে বসে আলোচনা করছিল যে কিভাবে কে এর থেকে এই স্মোকিং করার নেশাটাকে ছাড়ানো যায়। কে এখানে বাড়ি এলে দেখতে পায় যে সত্যি সত্যি অঞ্জলি ওর বাড়ি ছেড়ে চলে গেছে। তো ও এবার ফাইনালি ডিসাইড করে যে ও এবার যে কোনো হালে ওই কলকাতা কার্পেট অর্থাৎ ওই রিহ্যাবিলিটেশনে যাবে। তো ও কি করে, ও ডাইরেক্ট আব্বাসকে কল করে ওর জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য বলে আর সোজা বেরিয়ে যায় ওই কলকাতা কার্পেটের অ্যাড্রেসে। এই প্রয়োগশালাটা আসলে মুম্বাইয়ের সবচেয়ে বড় স্লাম এরিয়া অর্থাৎ ধারাবীর বস্তির মধ্যেই রয়েছে। তো ও কিছু লোকের থেকে এখানকার লোকেশন জিজ্ঞাসা করে কোনো রকমে এখানকার স্টোর অবধি পৌঁছয়। আমরা দেখি এই কলকাতা কার্পেটের দোকানটায় বড়ই অদ্ভুত টাইপের কিছু জিনিস রাখা রয়েছে। তো যাই হোক, এখানে আরও একজন লোক ছিল যে ওকে একটা আন্ডারগ্রাউন্ড রাস্তায় নামিয়ে দেয়। প্রয়োগশালায় ঢোকার জন্য ওকে অনেকটাই নিচে নামানো হয়, যার পর একজন বোরখা পরা মহিলা আসে আর ওকে ওখান থেকে নিয়ে যায়। নিচে যাওয়ার পথে আমরা অনেক গরিব মানুষকে দেখতে পাই, যে বিষয়টা খুবই আজব লাগছিল। এই পুরো প্রয়োগশালাটা আসলেই কেমন যেন একটা ভুলভুলাইয়া টাইপের। তো কে যখন প্রয়োগশালায় পৌঁছয় তো ও ওখানে কিছু কয়েদি লোককেও দেখতে পায়। ওখানে পৌঁছলে ওকে বসতে দেওয়া হয়, যার কিছুক্ষণ পর ওখানে বাবা বাঙালি ওরফে পরেশ রাওয়ালের এন্ট্রি হয়। এই সিগারেট ছাড়ানোর জন্য বাবার যে মেথডগুলো রয়েছে সেগুলো বড়ই আজব। ও কোনো ধরনের কোনো ওষুধ দেয় না, ইনফ্যাক্ট পেশেন্টদের মনের অবস্থা আর ভয়টাকে নিয়ে মোলেস্ট করবার চেষ্টা করে। আর এইভাবেই নাকি পেশেন্ট নেশা করা ছেড়ে দেবে, আর তার বদলে ওদের 21 লক্ষ টাকা দিতে হবে। এমনকি এত টাকা দেওয়া সত্ত্বেও যে পেশেন্ট হবে তাকেই নিজেকে কন্ট্রোল করতে হবে আর সিগারেট খাওয়া ছাড়তে হবে। কিন্তু বাই চান্স যদি সে কন্ট্রোল করতে না পারে আর সিগারেট খেতেই থাকে, তাহলে তার সাজার পরিণতি খুবই ভয়ঙ্কর হবে। বাবা এখানে কে জানায় যে যদি এই কন্ট্রাক্ট চলাকালীন তুমি প্রথম সিগারেটটা ধরাও, তাহলে সোজা হসপিটাল থেকে তোমার ভাইকে 1000-এরও বেশি সিগারেট জ্বালানো ধোঁয়া ভর্তি ওই চেম্বারে মাত্র 5 মিনিট পর্যন্ত রাখা হবে। এই ধোঁয়াটা এতটাই প্রবলেমেটিক হতে পারে যে ওই 5টা মিনিটের মধ্যেই তার প্রাণও যেতে পারে। এরপর দ্বিতীয় সিগারেটটা যখন তুমি নেবে, তো ওর হাতের আঙুল দুটো এইভাবে কেটে দেওয়া হবে। তা সত্ত্বেও যদি তুমি তৃতীয়বার সিগারেট ধরাও, তাহলে তোমার সবচেয়ে প্রিয়জন অর্থাৎ তোমার বউ অঞ্জলিকে তুমি ভালো করে মনে রেখো, কারণ এরপর আর তুমি ওকে নাও দেখতে পেতে পারো। তবুও যদি তুমি চতুর্থ সিগারেট নাও আর নিজেকে কন্ট্রোলই করতে পারছো না আর স্মোক করেই যাচ্ছ, দেন যদি তোমার ভাইটা প্রথমবার বেঁচে যায় তো ওই, নয়তো তোমার মা, ওনাকেই বিদায় জানাতে হবে। তাও যদি এরকম হয় যে তুমি কোনোভাবেই এই সিগারেট নেওয়াটা আটকাতেই পারছো না, তাহলে 5 নম্বর সিগারেটটা যখন তুমি জ্বালাবে, তখন আর আমাদের তো কিছুই করার থাকবে না। তখন তোমার শরীর থেকে তোমার আত্মাটাকেই বের করে দেওয়া হবে। চাইলে তুমি থানাতেও যেতে পারো, যা ইচ্ছা করতে পারো, বাট তুমি সিগারেট নিতে পারবে না। এবার এইসব শোনার পর কে আর ওই কন্ট্রাক্টে সাইন করতে চায় না, ওখান থেকে পালানোর চেষ্টা করে। বাট ওই রাস্তাটা এতটাই ভুলভুলাইয়া টাইপের ছিল যে ও কোনোভাবেই ওখান থেকে পালাতে পারে না। বাবা আর ওর লোকেরা ওকে অনেকভাবেই ব্ল্যাকমেল করবার চেষ্টা করে, যার পর ওকে শুধুমাত্র বাইরে বেরোনোর জন্যই 21,11,110 টাকার একটা চেকে সই করতে হয়। কে এখানে ইনিশিয়ালি বিষয়টাকে রিফিউজ করলেও বাবা আর ওর লোকেরা ওকে জোর করে ব্ল্যাকমেল করে, আর না চাইতেও ওকে ওই কন্ট্রাক্টে সাইন করতে হয়। যাওয়ার সময় বাবা ওকে জানায় যে তুমি এখন এখান থেকে যেতে পারো, বাট তুমি স্মোক করতে পারবে না, আর তোমাকে এই নিয়মগুলোর যথারীতি পালন করতে হবে, নয়তো পরিণতি কী হবে সেটা তুমি ভালো মতোই বুঝে গেছো। এরপর ওই বোরখা পরা মহিলাটি ওকে বাইরে যাওয়ার রাস্তায় নিয়ে যায়।
বাইরে যাওয়ার সময় ও ওখানে থাকা আরও কিছু মেম্বার্সদের দেখতে পায়, যারা এরকমভাবে স্মোকিং ছাড়বার চেষ্টা করছে। আমরা দেখি ওদের মধ্যে বেশ কয়েকজনের দুটো করে আঙুল কাটা, অর্থাৎ তারা এই কন্ট্রাক্টে থাকাকালীন স্মোকিং করেছে আর তার পরিণতি এটা হয়েছে। কে এখানে এইসব দেখে একটু ঝামেলা করবার চেষ্টা করে। এই সময় বাবার একজন সঙ্গী ওর মুখে একটা পাঞ্চ মেরে ওকে অজ্ঞান করে দেয়। এরপর ওর যখন ঘুম ভাঙে তো ও বাইরে, অর্থাৎ এই কলকাতা কার্পেটের দোকানটার মধ্যে ছিল, যেখান থেকে ও বাইরে চলে যায়। কে এইসব বিষয়গুলোকে একটুও সিরিয়াসলি নেয় না। ও কী করে, ও যখন গাড়িতে ওঠে ও নিজের গাড়িতে বসেই একটা সিগারেট ধরায়। এই সময় সামনের গাড়ি থেকে একটা বাচ্চা মেয়ে ওকে এরকমটা করতে বারণ করে, বাট কে ওর কোনো কথাই শোনে না। মুহূর্তের মধ্যেই ওর ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে যায়। এই অ্যাক্সিডেন্টের পর ও কানে কম শুনতে পাচ্ছিল, সেই জন্য ওকে একটা ইয়ারিং ডিভাইস পরতে হয়। এরপর কে আব্বাসকে কল করে। আব্বাস কলটা ওঠানোর আগে আমরা দেখি ওকে ওই প্রয়োগশালা থেকে একটা বক্স পাঠানো হয়েছে, যেটার মধ্যে একটা আঙুল রয়েছে। বন্ধুরা, তোমাদেরকে আমি প্রথমেই নোটিস করতে বলেছিলাম যে কেরা যখন ওই রেস্টুরেন্টের সামনে স্মোকিং করছিল ওই সময় আব্বাসের হাতে একটা গ্লাভস ছিল, অর্থাৎ ওই কন্ট্রাক্ট চলাকালীন ও কোনো সময় স্মোকিং করেছিল আর সেই জন্য ওরও দুটো আঙুল কাটা পড়েছিল। আর এখন ওই প্রয়োগশালা থেকেই ওকে ওই বক্সটার মধ্যে ওর দুটো আঙুলের মধ্যে একটা আঙুল পাঠানো হয়েছে, কারণ ও কে রিকমেন্ড করেছে, আর সেই জন্য আব্বাসও অনেক খুশি। আমরা দেখি আব্বাস যখনই ওটাকে নিজের হাতের মধ্যে লাগায় ওটা অটোমেটিকলি ওর হাতের সাথে জুড়ে যায়, যেন মনে হবে ওটা কখনো কাটেইনি। কের এখনও ওই প্রয়োগশালার রিয়ালিটিটা নিয়ে সন্দেহ হচ্ছিল। ও ভাবছিল যে এই দেশে ওদের অনেক লোক ছড়িয়ে ছিটিয়ে আছে আর ওরাই হয়তো ওর ওপর নজর রাখবে। তাই জন্য ও ঠিক করে যে ও এবার অন্য দেশে গিয়ে স্মোকিং করবে। কে এরপর ওর সেক্রেটারি অ্যানিকে কিছু কানেক্টিং ফ্লাইটসের টিকিট বুকিং করতে বলে। বন্ধুরা, এই অ্যানির রোলটাও প্লে করেছে আয়েশা টাকিয়া। আর কে যে ফ্লাইটের টিকিটসগুলো বুকিং করতে বলে ওগুলোর ডেস্টিনেশন ও নিজেও জানতো না। ওরা ওই দেশটায় পৌঁছানোর পর ও যে টিকিটগুলো অ্যানি বুক করেছিল ওই টিকিটগুলোর ডিটেলস ওখানকার একজন লোক কে দেবে, আর তারপর কে ওই ডিটেলসগুলো নিয়ে অন্য একটা দেশে চলে যাবে। এরকম করেই ও স্মোক করবার জন্য নাইজেরিয়া পর্যন্ত পৌঁছে যায়। ওখানে একটা জিপ ওকে একটা মরুভূমি পর্যন্ত নিয়ে আসে আর ওকে ওখানেই নামিয়ে দেয়। কে নিজের আশপাশটা ঘুরে দেখে তো ওখানে দূর পর্যন্ত কোনো মানুষের কোনো অস্তিত্ব ছিল না। তাই ও কী করে, ও নিজের পকেট থেকে একটা সিগারেট বার করে আর সেটাই আগুন ধরায়। ঠিক এই সময় ওর ফোনে একটা কল ঢোকে। ও ভাবে যে ওর অফিসের কেউ হয়তো ওকে কল করেছে। আর এই সময় আমরা দেখি ওর ঠিক পায়ের নিচেই একটা ঢাকনা খোলে, যার মধ্যে ওই প্রয়োগশালার মতোই কিছু ডিজাইন করা ছিল। নিচে থেকে একজন নাইজেরিয়ান লোক ওই ঢাকনাটা খোলে আর ওকে একটা ফোন দেয়, যেখানে ও জানতে পারে যে ওর ভাইকে হসপিটাল থেকে নিয়ে এসে ওই প্রয়োগশালার ওই চেম্বারটায় রাখা হয়েছিল আর এখনও ওই প্রয়োগশালাতেই রয়েছে। কে তাড়াতাড়ি করে মুম্বাইতে ফিরে এসে ওই প্রয়োগশালায় যায় আর বাবাকে ওর ভাইকে ছেড়ে দেওয়ার জন্য বলে, বাট ওরা ওকে ছাড়ে না। আর ওকে ছাড়ানোর জন্য কে আবারও ওই 21 লক্ষ টাকা ওদেরকে পেমেন্ট করতে হয়, যার পর ওর ভাইকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনাটার পর কে এর মাথায় এরকম একটা ভয় ঢুকে যায় যে ওই প্রয়োগশালাগুলো খুবই ভয়ানক হতে পারে। ও এবার এই স্মোকিংয়ের বিষয়টাই সিরিয়াস হয়। ও নিজের অফিসটাকে নো স্মোকিং জোন করে দেয়। ধীরে ধীরে আমরা কে এর স্বভাব আচরণেও কিছু পরিবর্তন লক্ষ্য করি। ও এখন আর সেরকমভাবে কারোর সাথে কথাও বলে না, ও চুপচাপই নিজের অফিস রুমে বসে থাকে। এরমভাবেই বেশ কিছুদিন চলার পর কে এর একজন পুরনো বন্ধু অ্যালেক্স, যে এতদিন কিউবাতে থাকতো, ও এবার এখানে চলে আসে সিগারেট বিজনেস করার জন্য। কে ওর সাথে দেখা করে। ও এখানে বিজনেস শুরু করবার আগে একটা বড় ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্টে অঞ্জলিও এসেছিল আর ওর ওই বন্ধুটা এখানে ফোর্স করে সিগারেট খাওয়ার জন্য। তো কে যখন এই বিষয়টায় না করতে থাকে তখন অ্যালেক্স ওর কিছু বডিগার্ডদের দিয়ে জোর করে ওর মুখে একটা সিগারেট দিয়ে দেয়। বাট সিগারেটটা জ্বালানোর আগেই কে ওই সিগারেটটাকে ওর মুখ থেকে ফেলে দেয়। এই সময় কে এর কাছে একটা কল আসে। কলে কিছু পুলিশ ওকে জানায় যে ওর বউ হয়তো কিডন্যাপ হয়ে গেছে, হয়তো কেউ ওকে হত্যা করেছে, আর পুলিশ এখন ওর বাড়িতেই রয়েছে। কে যখন ওর বাড়িতে যায় তো ও দেখে যে ওর রুমের সমস্ত কিছুই তছনছ হয়ে পড়ে আছে। পুলিশকে অঞ্জলি আসলে কলটা করেছিল। পুলিশের সন্দেহ হচ্ছিল যে হয়তো কেই ওকে মেরেছে, সেই জন্য কে তাদেরকে ওই প্রয়োগশালার ব্যাপারে সব কিছু জানিয়ে দেয়। আরও বাবাকে কল করে বলে যে যদি আমি দ্বিতীয়বার সিগারেট নিয়েও থাকি তাহলে তো আপনাদের নিয়ম অনুযায়ী আমার দুটো আঙুল কাটার কথা ছিল, কিন্তু আপনারা এটা কেন করলেন।
তো উত্তরে বাবা জানায় যে তুমি যেহেতু ইভেন্টে বিজি ছিলে তাই আমাদের এটাই করতে হলো। বাট কে এখানে ওদেরকে বলে যে আমি সিগারেট খাইনি, ওটায় আগুন ধরানোর আগেই আমি ওটা ফেলে দিয়েছিলাম, পারলে আপনারা ওখানকার ভিডিওটা চেক করুন। এই প্রয়োগশালা তাদের মেম্বারদের সব কিছুর ফুটেজ রাখতো। তো ওরা যখন ওই ফুটেজটা চেক করে তো ওরা দেখে যে ভুলটা কে এর ছিল না, ভুলটা ছিল ওই ইভেন্ট অর্গানাইজারদের। তো সেই জন্য বাবা এখানে ফোনেই ওর কাছে ক্ষমা চায়। বাট এটাও বলে যে এতক্ষণে অনেকটাই লেট হয়ে গেছে, এতক্ষণে তো আমরা অঞ্জলির পোস্টমর্টেমও করে ফেলেছি। কলটা কাটার পর পুলিশ যখন ওর ফোনটা চেক করে তো ওরা দেখে যে ও কোনো রিহ্যাবিলিটেশনে নয়, বরং অ্যালেক্স বলে একটি ছেলেকে কল করেছিল। ও আবারও বাবার ওই নম্বরটা ডায়াল করে, বাট ওটা ডেট ছিল। পুলিশ এখানে কনফার্ম হয়ে যায় যে তার মানে সব কিছু কে এরই চাল। তাই ওরা ওকে এরপর এখান থেকে নিয়েই যেতে যাবে, এই সময় ও আব্বাসকে কল করে। কে পুলিশকে জানায় যে এই আব্বাসও ওই প্রয়োগশালারই একজন পেশেন্ট, আর দেখবেন ওরও দুটো আঙুল কাটা আছে। বাট আব্বাস এখানে এলে যখন ওরা ওর হাত চেক করে তো দেখে যে ওর হাতের 5টা করে 10টা আঙুলই রয়েছে। আর এখানে কে কোনো প্রমাণ না দিতে পারায় পুলিশ ওকে পুলিশ স্টেশনে নিয়ে চলে যায়। কে থানায় গিয়ে পুলিশকে সব কিছু খুলে বলে, যদিও পুলিশ এটাকে বিলিভ করে না, বরং ওরা বলে যে তুমি এটার প্রমাণ দেখাও। ওরা ওকে জোর করে একটা স্মোক করায়, যাতে ওরা এটার প্রমাণ পায় যে সত্যি কেউ ওর নিজের মরছে কিনা। না চাইতেও ওকে এখানে স্মোক করতে হয়। আর এই সময় ওর ফোনে একটা কল আসে আর পুলিশ জানতে পারে ওর ভাই হসপিটালে সুসাইড করেছে। আর ওর পকেটে একটা লেটার পাওয়া গেছে যার মধ্যে ওর মৃত্যুর কারণ হিসাবে কেই দায়ী করেছে, কারণ ওর জন্যই ওর একটা লাংস খারাপ হয়ে গেছিল। হয়রান করার বিষয় তো এটাই যে কে এর ভাইয়ের পকেট থেকে যে লেটারটা পাওয়া গেছে ওই লেটারটা লেখা ছিল হিন্দিতে, যেখানে কে এর ভাই থাকতো জার্মানিতে, ও হিন্দি লিখতেই পারতো না। এইসব শোনার পর পুলিশ ওকে জেলে ভরে দেয়, কিন্তু কে কিছুক্ষণ পরই জেল থেকে ছাড়া পেয়ে যায়। ও বাড়ি গেলে দেখে ওর বাড়িতে ওই প্রয়োগশালার এগ্রিমেন্টের যে মেন বড় রিজন, একটা বই যেটা ওরা ওর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আর এই প্রচুর মোটা একটা বই ও এবার ওখানে পড়তে শুরু করে। কিছুদিন এই বইটা পড়ার পর ও এটা বুঝতে পারে যে একটা 0 মিনিট বলে একটা সময় জোন আছে, যার মধ্যেই ওদের পেশেন্টরা সিগারেট খেতে পারবে। কিন্তু এটা হচ্ছে একটা পার্টিকুলার সময়ের মধ্যে, বছরের শেষের যে লাস্ট 1 মিনিট, সেই 1 মিনিটে এখানকার পেশেন্টরা সিগারেট খেতে পারবে। তো ওরা এরকমই একটা পার্টিতে যায় যেখানে প্রচুর পেশেন্ট এরকমভাবে সিগারেট খাওয়ার জন্য এসেছিল। ওখানেই ও বাবা বাঙালিকেও দেখতে পায়। ও তার সাথে কথা বলার জন্যও যায়, বাট ভিড়ের জন্য ও অত অবধি পৌঁছতে পারে না। সেই জন্য ও ওখান থেকে সোজা বাড়ি চলে আসে, আর বাড়িতেই ও সিগারেট খাওয়ার চেষ্টা করে। এই সময় ও নিজেকে আবারও ওই রাশিয়ান ক্যাম্পটায় পায়, যে স্বপ্নটা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। ওর বউ অঞ্জলি ওকে কল করে তো ওর ঘুম ভাঙে। ও অঞ্জলিকে জিজ্ঞাসা করে যে তুমি তো মরে গেছিলে, তাহলে তুমি কল করলে কি করে? অঞ্জলি বলে যে না, আমি মরিনি। ও জানতে চায় যে তুমি এখানকার অ্যাড্রেস পেলে কি করে, তুমি জানলে কিভাবে যে আমি এখানে আছি? তো অঞ্জলি বলে যে আমি এই অ্যাড্রেস তোমার অফিস থেকে পেয়েছি। কে এখনও এই বিষয়টা বুঝতে পারছিল না। তো অঞ্জলি বলে যে তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তোমার সেক্রেটারিও আমি, আর তোমার বউও আমি। তোমার অফিসের স্টাফেদের সামনে আমরা শুধুমাত্র এটা লুকিয়েই রেখেছিলাম যে আমাদের বিয়ে হয়েছে, আর সেই জন্যই শুধুমাত্র আমি তোমার সেক্রেটারি হয়ে কাজ করছি এত বছর ধরে। আর এই বিষয়ে যেহেতু অফিসের স্টাফেরা কিছু জানে না, তাই জন্যই তারা আমাদের নিয়ে গুজব রটায় যেটা তোমার পছন্দ হয়। এই ইম্পর্টেন্ট কথাগুলো অঞ্জলি তো ওকে বলে, বাট কেউ এখানে অঞ্জলিকে এরকমই একটা ইম্পর্টেন্ট কথা বলে যে আমি এটা বুঝতেই পারছি না যে অ্যাকচুয়ালি এটা স্বপ্ন না সত্যি, আর আমি তোমার বলা এই দুজনের পরিচয়ে কিছুই বুঝতে পারছি না। এই সময় ও সামনে দূরে ওই বাথটাবটা দেখতে পাচ্ছিল। ও এবার ওরকমটাই করে যেমনটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। ও কাঁচটা ভেঙে ওই বাথটাবটার দিকে দৌড়চ্ছিল। এই সময় ওর নিজের ওই বন্ধুটার কথাটা মনে পড়ছিল যে এই স্বপ্নটা যদি দ্বিতীয়বার আসে তাহলে তুমি ওই বাথটাবে ঝাঁপ দিও, তাহলেই হয়তো তুমি সঠিক রাস্তাটা পেয়ে যাবে। আর এখানে ওই সিগারেটের বক্সটার বদলে বাথটাবে ঝাঁপ দেয়। সিন এখানে চেঞ্জ হয় আর আমরা দেখি ও কয়েদিদের ড্রেস পরে একটা রুমে এসে সবাই একসাথে জড়ো হয়েছে। এখানে এই প্রয়োগশালার অনেকজন কয়েদি একসাথে ছিল। এখানেই ও সামনে একটা কাঁচ দেখতে পাচ্ছিল, যার ওপারে ও নিজেকেই দেখতে পাচ্ছিল, যে ব্লেজার আর স্যুট বুট পরে দাঁড়িয়ে রয়েছে। আর কাঁচের ওপারটা একটা প্রপার হসপিটাল। এখানে অঞ্জলি আর বাবা বাঙালি ডক্টর রূপে আসে। এদিকে কয়েদি যে কে রয়েছে ও ওই কে ডাকবার চেষ্টা করে, বাট হসপিটালে যে কে রয়েছে ওর কোনো কথাই শুনতে পায় না।
তো বাকিরা ওকে জানায় যে এরকমটা হচ্ছে কারণ তোমার আত্মা এখন আর তোমার শরীরের কোনো কথা শুনতে পাবে না। এরকমটা হয়েছে কারণ তুমি এখন তোমার শেষ সাজা পর্যন্ত পেয়ে গেছো। তো এই কয়েদিকে এখানে ভালো মতন বুঝতে পারছিল যে এতগুলো নিয়ম লঙ্ঘন করার পরেও ওকে সিগারেট খেতেই হতো, তাই জন্যই যে শেষ পানিশমেন্টটা ছিল সেটা ও পেয়েছে। অঞ্জলি এদিকে হসপিটালে ডক্টরকে অর্থাৎ বাবা বাঙালিকে জিজ্ঞাসা করে যে এর স্মৃতিশক্তি কবে ফিরবে। তো ডক্টর ওকে বলে যে একটু সময় লাগবে, বাট ও সব কিছুই আস্তে আস্তে মনে করতে পারবে। পরদিন কে নিজের বিছানাতেই ঘুম থেকে ওঠে, যেখানে ওর পাশেই ওর বউ শুয়েছিল। এরপরও বাথরুমে যায় ফ্রেশ হতে, যেখানে আমরা দেখি ওর হাতের দুটো আঙুল নেই। আর এখানেই এই মুভিটা শেষ হয়। মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখি যে এই কে নিজের অফিসে বসে নিজের এক বন্ধুকে এই প্রয়োগশালাটার সেন্টারের ব্যাপারে সাজেস্ট করছে, আর এক হাতে ও নিজেরই একটা আঙুল ধরে রয়েছে। বন্ধুরা, এইবার আমরা আলোচনা করব এই মুভির প্লটের ব্যাপারে। যারা যারা এটা ভাবছো যে এই গল্পটা শুধুমাত্রই স্মোকিং রিলেটেড একটা গল্প, তাদের প্রথমেই জানিয়ে দিই যে এই স্মোকিংয়ের বিষয়টা হচ্ছে জাস্ট একটা স্টোরি টেলিংয়ের ধরন। অ্যাকচুয়ালি এর মধ্যে ডার্ক ফ্যান্টাসি, আনইউজুয়াল স্টোরি লাইন্স, কম্প্রোমাইজ, ফ্যান্টাসি, ড্রিম, রিয়ালিটি, হরর, ডার্ক হিউমার, এরকম বেশ কিছু এলিমেন্টস রয়েছে। যখন কোনো মানুষ না চাইতেও নিজের একটা অভ্যাসকে তাকে ছাড়তে হয়, তখন তার কেমন লাগে আর কিভাবে তখন তার ব্রেন তাকে নিয়ে খেলা করে, সেটাই এই ছবিতে তুলে ধরা হয়েছে। সেটাই এই ছবির ক্যারেক্টার কে দিয়ে ডাইরেক্টর আমাদেরকে দেখিয়েছে, যে একজন চেন স্মোকার ছিল। এই কের আসলে অ্যামনেসিয়া বলে একটি রোগ রয়েছে, যে কারণে ও বেশি কিছু মনে রাখতে পারে না। ও ডে ড্রিমিংয়েরও অভ্যাস রয়েছে, যে কারণে ও বুঝতেই পারে না যে কোনটা রিয়েলিটি আর কোনটা ও স্বপ্নে দেখছে। গল্পের শুরুতে ও যখন ওই রাশিয়ান ক্যাম্পে ছিল, তখন ওখানকার লোকেদের মধ্যে আর ওখানকার টিভিতে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে ও কিছু কথা শুনতে পাচ্ছিল। সেই জন্যই ও এই বিষয়টাতেও কনফিউজ ছিল। এটা অ্যাকচুয়ালি একটা মেটাফরিক্যাল সিন, যেখানে এই রাশিয়ান যেসব আর্মিগুলো আর যে লোকগুলো রয়েছে, সেগুলো ওর বউ, ওর বন্ধু, ওর পরিবারকেই বোঝায়, যারা ওকে এই সিগারেট ছাড়ানোর চেষ্টা করছে। বাট কে এখানে কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে কেন এইসব লোকগুলো ওর জীবনটাকে কন্ট্রোল করতে চাইছে। তাই জন্য ওর ব্রেন আসলে এইসব কথাগুলোকে মেনে নিতে রাজি হচ্ছিল না। ও ওদের কথাগুলো কিছুতেই বুঝতে পারছিল না। ও নিজের জীবন নিজের মতো করেই বাঁচতে চাইছিল। এরপর অঞ্জলি যেহেতু ওকে ছেড়ে চলে যায়, তাই জন্যই ওকে ওই প্রয়োগশালায় যেতে হয়। আর এই প্রয়োগশালাটা যেটা আমরা পুরো মুভিতে দেখেছি, সেটা শুধুমাত্রই কে এর নজরে আমাদেরকে দেখানো হয়েছে, যেখানে প্রচুর কয়েদি রয়েছে, কিছু অদ্ভুত জিনিস রয়েছে, জায়গাটাকে অনেকটা ভুলভুলাইয়া টাইপের আমাদেরকে শো করা হয়েছে। এই সব কিছুই আসলে কে এর মেন্টাল ভিউ থেকে দেখানো হয়েছে, যেখানে এই প্রয়োগশালাটা আসলেই একটা হসপিটাল, যেটা আমরা এই গল্পের শেষে দেখতে পেলাম। রেস্টুরেন্টের ওই সিনটার পর আমরা একটা ভিড় শহরের সিন দেখেছিলাম, যেখানে রাস্তার ধারে ওই প্রয়োগশালার হোর্ডিং, আর তার ঠিক নিচেই আমরা ওই প্রয়োগশালা অর্থাৎ ওই হসপিটালটা দেখেছিলাম নাই কোনো স্লাম এরিয়াতে। আসলেই এই বস্তি, আন্ডারগ্রাউন্ড প্রয়োগশালা, এইসব শুধুমাত্রই কে এর নজরে দেখানো হচ্ছিল। ওর ওই বন্ধুটা অনেক দিনই হয়েছে স্মোকিং করা ছেড়ে দিয়েছে, তাই ও ভাবছিল যে এটা যদি ও কে বলে তাহলে ওর জন্যও এটা অনেক ভালো হবে। তাই জন্যই ও কে ওই প্রয়োগশালাটায় যাওয়ার জন্য ফোর্স করছিল। প্রয়োগশালায় ও যখন ছিল, তো ওটা প্রপার একটা হসপিটাল ছিল। প্রয়োগশালার দেওয়ালে আমরা বেশ কিছু ডিগ্রি দেখতে পেয়েছিলাম। আসলে ওই যে বোরখা পরা মহিলাটিকে আমরা দেখেছিলাম, ও হচ্ছে একজন নার্স। আর যেসব মোটা মোটা লোকগুলো অর্থাৎ ওই বাবার যেসব শিষ্যগুলো ছিল, ওরা আসলে হসপিটালেরই স্টাফ ছিল। ছবির এইসব ছোট ছোট বিষয়গুলোই আমাদেরকে এটা বোঝায় যে যা কিছুই চলছে শুধুমাত্র কে এর নজর থেকেই দেখানো হচ্ছে। কারণ এমনিতে তো ওর অ্যামনেসিয়া রয়েছেই, আর এইসব লোকগুলো ওকে স্মোকিং ছাড়ানোর জন্য ফোর্স করছিল। ও যখন ওই রাশিয়ান ক্যাম্পে ছিল, তখন ওর সিগারেট খাওয়ার বেগ ওঠে। তো ও যখন সিগারেট পায় না, ও পাশের একটা ডোর বেল বাজায়। এই সময় আমরা এখানে খুব জোর সাইরেন বাজতে শুনেছিলাম। এটা আসলে এই যে বাবা বাঙালি অর্থাৎ ডক্টরের ফোনের রিংটোন ছিল। অর্থাৎ কে এর মাইন্ড এই রিয়েল দুনিয়া থেকেই রেফারেন্সগুলোকে ওঠাতো, আর ও নিজের ব্রেনে একটা আলাদা দুনিয়া তৈরি করে রেখেছিল, সেখানেই ও এইসব রেফারেন্সগুলো দিয়ে স্বপ্ন তৈরি করত। আর এই স্বপ্নগুলোই আমাদের পুরো মুভি জুড়ে দেখানো হয়েছে, যেখানে রিয়ালিটি সম্পূর্ণটাই আলাদা। ওর ব্রেন এই রিয়ালিটিটাকে টুইস্ট করছিল। আমরা পুরো ছবি জুড়ে দেখেছি যে কে নিজের ভাইয়ের সাথে দুবার হসপিটালে দেখা করতে গেছে। একটা প্রথমবার, আর দ্বিতীয়বার যখন ওকে ওই স্মোকিং চেম্বারে রাখা হয়েছিল তারপর।
বাট এই দ্বিতীয়বার ও যখন দেখতে গেছিল সেটা বন্ধুরা ছিল একটা স্বপ্ন। রিয়ালে ওর সাথে দেখাই করেনি। আমাদের এটা দেখানো হয়েছিল যে ও যখন দ্বিতীয়বার ওর ভাইকে দেখতে গেছে সেখানে ও ওই মেয়েটিকে দেখতে পেয়েছে যখন ওর গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল। ওর ভাই যে হসপিটালের বেডে শুয়ে থাকতো তার পিছনে 3টে জানলা ছিল, মধ্যিখানে একটা গ্রিন কালারের বড় জানলা ছিল যেখান থেকে ও পুরো শহরটা দেখতে পেত, আর বাকি 2টো জানলা ছিল পার্পেল কালারের। এখানে এই মেটাফরিক্যাল সাইনটা আমাদের বোঝানো হয়েছে যে ওই 2টো পার্পেল উইন্ডো আসলে কে এর ব্রেনের রিফ্লেকশন, যেগুলো রিয়ালিটিটাকে ওর স্বপ্নের মধ্যে মিক্স করছিল। একটা সময়ের পর খুব তাড়াতাড়ি কে এর ব্রেনটা রিয়েলিটি আর স্বপ্নের মধ্যে সুইচ করছিল। ও নিজেই বুঝে উঠতে পারছিল না যে কোনটা স্বপ্ন আর কোনটা বাস্তব। হসপিটাল আর কয়েদিখানার ওই সিনটায় আমরা যখন দুজন কে একসাথে দেখেছিলাম, একজন যে কয়েদি ছিল আর একজন যে প্রপার হসপিটালের মধ্যে দাঁড়িয়েছিল। এই কয়েদি যে কেটা ছিল ও আসলে হসপিটালে দাঁড়িয়ে থাকা কের অন্তরাত্মা, যে নিজেকেই কয়েদি ভাবছিল, তরপাচ্ছিল, কারণ শেষমেশ ও সেই জিনিসটা ছেড়ে দিয়েছিল যেটার জন্য ও পাগল ছিল। এই দুনিয়া ফোর্স করায় ওকে সেটা ছাড়তেই হয়েছিল। এই স্বপ্ন আর রিয়ালিটির দুনিয়ায় ও আটকে গেছিল। সেই জন্যই ডক্টর অঞ্জলির প্রশ্নের উত্তর দেয় যে ধীরে ধীরে ওর সব কিছু মনে পড়ে যাবে, কারণ ওর আচরণে অনেকটাই পরিবর্তন দেখা দিয়েছিল। যখন ওকে ওর প্রিয় জিনিসটা ছাড়তে হচ্ছিল তখন ও চুপচাপ হয়ে যাচ্ছিল, ও বেশি কথাও বলছিল না। স্টার্টিংয়ে অঞ্জলি একটা সিনেমা দেখে কাঁদছিল যেখানে কয়েদিদের একটা গ্যাস চেম্বারে রাখা হয়েছিল, আর এইসব বিষয়গুলো নিয়েই কে এর ব্রেন খেলা করছিল। লাস্টে ও নিজেকে আর ওইসব কয়েদিগুলোকে ওই গ্যাস চেম্বারটার মধ্যে নিয়ে গিয়ে নষ্ট করে দেয়। ছবির ক্লাইম্যাক্সে আমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখানো হয়েছিল যে ও 2টো আঙুল কেটে দেওয়া হয়েছিল। আসলে ও নিজের অসম্পূর্ণতাটাকে শোকজ করছিল, নাই কেউ ওর আঙুল কেটেছিল। ছবিতে এরকম কিছু বিষয় রয়েছে যে কারণে এই ছবিটা বলিউডের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম হতে পারত, বাট ছবিটার আসল মানে অর্ধেক দর্শকই বুঝে উঠতে পারেনি। ডাইরেক্টর অনুরাগ কাশ্যপ জানিয়েছিলেন যে এই মুভিটা স্মোকিংয়ের ওপরে তৈরি করা হয়নি, এটা ব্রেনের পরিস্থিতি নিয়ে তৈরি করা হয়েছে, যেটা মুভির হিরো কে এর মানসিক স্থিতিটাকে প্রকাশ করে। গল্পটা সময়ের থেকে অনেকটাই এগিয়ে। মাঝের মধ্যে আমাদের যখন পাস্ট সিনসগুলো দেখানো হচ্ছিল সেখানে ইটালিয়ান মিউজিক ব্যাকগ্রাউন্ডে চলছিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনস দেখানো হয়েছিল। যদিও এই গল্পে বেশ কিছু ডিস্ট্র্যাকশনও রয়েছে, যেমন ডাইরেক্টর আমাদের স্মোকিংয়ের থ্রু ব্রেনের পরিস্থিতির ব্যাপারে আমাদেরকে বোঝাতে চেয়েছে। এছাড়াও অঞ্জলি যে কখনো ওর সেক্রেটারি, আবার কখনো ওর বউ, আর ওর ভাই যে অ্যাকচুয়ালি জার্মানিতেই রয়েছে, কিন্তু কে এর ব্রেন এখানে এটাই ধরে রেখেছে যে ও ইন্ডিয়াতেই রয়েছে আর ও হসপিটালে ভর্তি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই ছবিটার ইনডাইরেক্ট মেসেজ। অনুরাগ কাশ্যপের ছবিগুলো আমরা জানি একটু অন্য ধরনের হয়, আর বেশ কিছুবার বোর্ড থেকে সেন্সারও পড়ে যায়। এই সময় অনেকেই তাকে বুঝিয়েছিল যে ফিল্মগুলো একটু অন্য ধরনের তৈরি করতে, সেই জন্যই সে ডিসাইড করেছিল যে এইবারে সে ডাইরেক্টলি মুভিতে কোনো মেসেজ দেবে না, ইনফ্যাক্ট দর্শকদের ব্রেন নিয়ে খেলে তাদেরকে মেসেজটা বোঝাবে। কাস্ট অ্যান্ড ক্রিউ বাদ দিয়েও সেন্সার বোর্ডও ভেবেছিল যে এই ছবিটা স্মোকিংয়ের বিষয়ে, বাট এটার অ্যাকচুয়াল মেসেজ ডাইরেক্টর কাউকেই বলেনি। অঞ্জলি ডক্টরকে জিজ্ঞাসা করেছিল যে ও কবে নিজের স্মৃতিশক্তি ফিরে পাবে। আসলে ওই সব ছেড়ে দেওয়ার পর থেকেই ওর এরকম হাল হয়ে আছে। এই পাল্টে যাওয়া ফোর্সফুলি দুনিয়া ওর পছন্দ নয়, আর এটাই এই ছবির মেন মেসেজ যে মানুষকে তাদের নিজেদের মর্জিতে বাঁচতে দাও। এই ছবিতে মাল্টিপল রিয়ালিটি রয়েছে, যেমনটা ওই প্রয়োগশালাটাকে বস্তিতে দেখানো হয়েছে, যেখানে অ্যাকচুয়ালি ওটা একটা প্রপার শহরের মধ্যে রয়েছে। কে এর ব্রেন এত তাড়াতাড়ি এই রিয়ালিটি আর স্বপ্নটাকে সুইচ করছিল যে কারণে অর্ধেক দর্শক বুঝেই উঠতে পারেনি যে ও কখন স্বপ্নে রয়েছে, কখন স্বপ্নের বাইরে রয়েছে, নাকি স্বপ্নের মধ্যেই ও অন্য আর একটা স্বপ্ন দেখছে। মুভিতে বেশ কিছু বিষয় অসমাপ্ত লাগে, যেমনটা ওই বাঙালি বাবা প্রচুর ফোর্স করছিল কে ওই 21 লক্ষ টাকার চেকে সই করার জন্য। ওটা আসলে আজকের সময়ের ডক্টরদের পেশাটা প্রকাশ করেছে, যেখানে ডক্টররা এখন শুধুই পয়সার পিছনে ছুটছে যে যদি তুমি এই সার্জারিটা না করো তাহলে তোমার এই রোগ হয়ে যাবে। তারা আসলে প্রেশার ক্রিয়েট করছে, যে কারণে সাধারণ মানুষকে এত এত টাকা খরচ করতে হচ্ছে। এবার আমরা বুঝবো বাবা বাঙালির ওই শর্তগুলো, যেখানে ও বলেছিল যে যখন তুমি প্রথমবার স্মোক করবে তখন তোমার ভাইকে হসপিটাল থেকে ওই ধোঁয়াভর্তি চেম্বারে এনে রাখা হবে। ওটার মেটাফরিক্যাল এটা বোঝায় যে আসলে কেউ ওকে ওই ধোঁয়াভর্তি চেম্বারে এনে রাখবে না ঠিকই, বাট যদি
কে এরকমভাবে স্মোকিং করতে থাকে তাহলে একদিক থেকে ওর ভাইয়ের আরও একটা লাঞ্চ খারাপ হয়ে যাবে, ওর মৃত্যুও হতে পারে। এটাই ও বোঝানোর চেষ্টা করছিল। সেকেন্ড যে সাজাটা ছিল সেটা ছিল ওর দুটো আঙুল কেটে দেওয়া হবে। আর এটাই এই ছবির মেন পয়েন্ট, যেটা ক্লাইম্যাক্সেও আমরা দেখি যে ওর দুটো আঙুল কাটা ছিল, বাট রিয়ালিটিতে হসপিটালেও কেউ ওর দুটো আঙুল কাটেনি, বরং ওটা ওর দুটো আঙুলই নয়, ওটা আসলেই ওর এমটিনেস অর্থাৎ ওর অসম্পূর্ণতা প্রকাশ করে। এখানে কখনোই কারোর কোনো আঙুল কাটা হয়নি। ইনফ্যাক্ট আমরা এটাও দেখেছিলাম যে আব্বাসেরও 5টা করে 10টা আঙুলই রয়েছে। এই কাটা আঙুলগুলো আসলে অসম্পূর্ণতাগুলো প্রকাশ করছিল। আর এটাই এই ছবির মেন প্লট। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাও, আর একটা করে লাইক শেয়ার করতে একদম ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম দারুণ দারুণ সিনেমার এক্সপ্লেনেশন পেতে।